আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু পেকোয়া যাওয়ার জন্যই আগে চলে আসছি ক্লাসে। তো আমাদের যারা আছো তারা একটু ফ্রেন্ডদেরকে জানাই দিও। আমি একটু গ্রুপে শেয়ারটা দিয়ে নিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ। লাইভে সবাই থাকলে ওটা একটা আলাদা মজা কাজ করে। মোটামুটি চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি ক্লাসের দিকে চলে আসি। ফ্যান অন করে নিলাম, লাইট ভালোটা দিয়ে ফেলি, ব্যাস। লাইট ভালোটা দিয়ে ফেলি, ব্যাস। ঠিক আছে না? থ্যাংক ইউ। তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। নিয়াত আছে রাত্রের বাসটা ধরবো, তো এই জন্য আর কি। তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজকে যে অধ্যায়টা চলমান ছিল, কোষ বিভাজন, লেকচার 3। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোষ বিভাজনের লেকচার 3। লেখা স্পষ্ট আছে ইনশাল্লাহ। তাহলে প্রথম বিষয় হচ্ছে আমরা গতকালকে কতটুকু শেষ করেছিলাম। গত দিন আর কি, গত দিনে আমরা মাইটোসিসের গুরুত্ব পড়েছিলাম। মাইটোসিসের গুরুত্ব। আজকে আমরা যে টপিক দিয়ে আলোচনা করছি তোমাদের সামনে, সেই টপিকটা হচ্ছে কোষ চক্র। আজকের টপিক কোষ চক্র। দেখো, কোষ চক্র জিনিসটা কি? কোষ চক্র হচ্ছে একটি কোষের প্রথমে কি হয়, আমরা পৃথিবীতে প্রথমে কি আসছি, মায়ের দেহ থেকে আমরা তৈরি হয়েছি, তাই না? মা বাবার। তাহলে একটা কোষের, তো কোষের বললেও হয় সৃষ্টি, একটা কোষের সৃষ্টি, কমা, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন। এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। একটা কোষের সৃষ্টি, এর বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটি কাজ যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় তাকে কোষ চক্র বলে। ওকে, একটু কালেই শেষ হয়ে গেছিল মনে হচ্ছে ওটাতে। লেখা বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? জানিও। ওকে, একটু কালেই শেষ হয়ে গেছিল মনে হচ্ছে ওটাতে। লেখা বুঝতে কারো সমস্যা হলে জানিও। আমি মোটামুটি এখানে স্পষ্ট দেখছি, তারপরেও তোমাদেরটা। এবার দেখো, এই যে কোষ চক্র যেটা দেখতেছো, কোষ চক্র, ঠিক আছে স্যার? এই কোষ চক্রটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। কোষ চক্রকে দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে
প্রস্তুতিমূলক দশা বা যেটাকে বলা হয় ইন্টারফেজ। তাহলে প্রথমটা হচ্ছে ইন্টারফেজ এবং পরবর্তীটা হচ্ছে মাইটোটিক ফেজ। মাইটোটিক ফেজ বা সংক্ষেপে এম ফেজ। মাইটোটিক ফেজ বা এম ফেজ। তাহলে দেখো ইন্টারফেজে কি হয়, ইন্টারফেজে কিন্তু বেসিক্যালি কোষটা বিভাজিত হয় না। এই দশায় কোষটা কি হয় না, ইন্টারফেজ দশায় কোষটা বিভাজিত হয় না, তবে বিভাজনের জন্য প্রস্তুতি লাভ করে। তবে বিভাজনের জন্য প্রস্তুতি লাভ করে বা প্রস্তুত হয় আর কি। ঠিক আছে। এই আর মাইটোটিক ফেজটা হচ্ছে কি, মাইটোটিক ফেজটা হচ্ছে প্রকৃত বিভাজনরত দশা। প্রকৃত বিভাজনরত দশা। তাহলে কোষচক্রের দেখো সংজ্ঞাগুলো নিজেরা বানাবা। কোষচক্রের প্রকৃত বিভাজনরত দশাকে মাইটোটিক ফেজ বলে। কোষচক্রের প্রকৃত বিভাজনরত দশাকে মাইটোটিক ফেজ বলে। যে লাইন বুঝবা না কমেন্ট করবা, তবে ধরো একটা টপিকের পরে আমি ডেফিনেটলি 5-10 মিনিট পরে একবার করে চেক করব, তখন যাতে তোমরা কমেন্টটা করো, তাহলে আমার চোখে পড়বে। আগে দিলে হতে পারে অনেকে সালাম দিবে বা কিছু চলে যাবে কমেন্টটা। এবার দেখো যে ইন্টারফেজ, তাহলে আমি একটু তোমাদের মতো করে বলি। মনে করো কোষ চক্রটা হচ্ছে তোমার এসএসসি চক্র। তুমি এখন এসএসসিতে আছো না, তোমার এসএসসি চক্র। তাহলে দেখো এসএসসি চক্রের তোমার দুইটা ভাগ, একটা হচ্ছে প্রস্তুতিমূলক চক্র যেটাকে ইন্টারফেজ বলা হচ্ছে, আর একটা হচ্ছে যখন তুমি পরীক্ষা দিবা, যেমন 2025 ব্যাচ এখন পরীক্ষা দিচ্ছে, ওরা আছে তোমার এম ফেজে, মাইটোটিক ফেজে, বুঝছো? তোমরা আছো কোথায়? ইন্টারফেজে। তোমরা প্রস্তুত হবা। এখন ডেফিনেটলি যদি এখানে কেউ থাকো, বলো তো তোমার পরীক্ষার সময়টা বেশি নাকি প্রস্তুতির সময়টা বেশি? তাহলে ডেফিনেটলি অ্যান্সারটা হচ্ছে প্রস্তুতির সময়টা বেশি। তো ইন্টারফেজের সময় লাগে একটা কোষ চক্রের 90 থেকে 95% সময়ই তার ইন্টারফেজে লাগে। তাহলে মাইটোটিক ফেজে কতটুকু সময় লাগবে বলো? 5 থেকে 10% সময় লাগে হচ্ছে মাইটোটিক ফেজে। 5 থেকে 10% সময় লাগে হচ্ছে মাইটোটিক ফেজে। তো তোমার এই ইন্টারফেজটাকে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করতে পারবো স্যার। ইন্টারফেজকে কি 3টা ভাগে ভাগ করতে পারবো দেখো। একটা হচ্ছে G1 বা এটাকে আমরা বলতে পারি গ্যাপ 1। তাহলে এখানকার মধ্যে আজকে যারা ক্লাস করছো তাদের মধ্যে কিন্তু আছো, ধরো এটা হচ্ছে ক্লাস 9, G1 বা গ্যাপ 1টা হচ্ছে ক্লাস 9। এরপরে হচ্ছে এস দশা বা এস ফেজ। এস মানে হচ্ছে সিনথেসিস ফেজ। এই দশায় কোষটা কিছু জিনিস, বিশেষ করে ডিএনএটাকে দ্বিগুণ করে নিবে। যেহেতু সে বিভাজিত হবে, কাপড় চোপড়টা গোছাইতে হবে, বুঝছো? তো এই যে ক্লাস 9-এ অনেকে আছে খুব বাজে প্রিপারেশন নেয় এবং ক্লাস 10-এর শুরুতে উঠে একটু সিরিয়াস হয়ে যায় এটা। এবং তুমি পরীক্ষা দেওয়ার আগে, টেস্ট পরীক্ষা বা টেস্টের পরে দেখবা আরো বেশি সবাই সিরিয়াস হয়। এটাকে বলা হয় G2 বা গ্যাপ 2। G2 বা গ্যাপ 2। তো এগুলোতে ইন্টারফেজের মধ্যে একটা সময় লাগে, যদি তোমরা চাও আমি লিখে দিচ্ছি সময়টা। যেমন তোমার গ্যাপ 1-এ লাগে হচ্ছে 30 থেকে 40% মোট সময়ের, যেটা অলমোস্ট 10 ঘন্টা হয়। 10 ঘন্টা হয়। এস ফেজের সময় লাগে হচ্ছে তোমার 30 থেকে 50%, যেটা হচ্ছে 9 ঘন্টা হয়। এবং গ্যাপ 2 এর সময়টা হচ্ছে তোমার 10 থেকে 20%, যেটা ঘন্টা হিসেবে চিন্তা করলে 4 ঘন্টা দাঁড়ায়। 4 ঘন্টা। তো এগুলো আমি একটু বাড়তি দিচ্ছি তোমাদেরকে, আগেই বলেছি দিব বাড়তি। বিষয়টা হচ্ছে যে ওই যে দেখো তুমি টেস্ট পরীক্ষার পরে ফাইনাল পর্যন্ত 3 মাস। তাহলে তুমি ক্লাস 10-এ 10 কতক্ষণ পাচ্ছ? তুমি দেখো ক্লাস 10-এ তুমি পাচ্ছ হচ্ছে ওই নভেম্বর পর্যন্ত বা অক্টোবর পর্যন্ত, বুঝতে পারছো? অক্টোবরে প্রিটেস্ট শেষ, মানে টেস্ট শেষ, এরপর থেকে কিন্তু তুমি ফাইনাল হয়ে গেলা। আর এটা হচ্ছে তোমার ক্লাস 9, সবচেয়ে বেশি কিন্তু এখানে তুমি সময় পাচ্ছ। অনেক স্টুডেন্ট আছে ক্লাস 9-এ কিছু
অন্যায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য দেখা যাচ্ছে ক্লাস 10-এ উঠতেই পারে না। তো এইখান থেকে এটাতে উঠার আগে কিছু বিষয় ঘটতে হয়, লাগবে না তোমাদের অত বেশি। এখানে তেমন কোনো ঝামেলা হয় না। ঝামেলা হয় আবার কোথায় দেখো তো, টেস্টে যদি পাস না করে তাহলে এখান থেকে এখানে যেতে হলে ঝামেলা আছে। ফাইনাল পরীক্ষাতে অ্যাটেন্ড করার আগে ঝামেলা আছে। এখন এটা নিয়ে তোমাদের বই তেমন কিছু নাই, শুধু সংজ্ঞাটা দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি কোষচক্রের যে দশায় কোষ বিভাজিত হয় না তবে বিভাজনের জন্য প্রস্তুতি লাভ করে সেই দশাকেই ইন্টারফেজ, ফেজ মানে দশা, ইন্টারফেজ বলে। এবার বলো তো এই পড়ার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা? মোটামুটি তোমরা যারা এসেছো একটু কথা বলে নি এই সুযোগে। গতদিন আমি তোমাদের শেয়ার কন্টেস্ট দিয়েছিলাম একটা, সেখানে বেসিক্যালি হয়তো এখন সেটিং এ কোনো একটা প্রবলেম হয়েছে, সর্বোচ্চ কে শেয়ার করছে সেটা দেখা যায় নাই, মাত্র 15 জনের শেয়ার দেখাইছে ওখানে, কিন্তু শেয়ার তো অনেক বেশি হয়েছে এবং তার মধ্যে একজন 3টা করেছিলাম মনে হয় বা কত। তো আমি ওই কয়টা দেখেছি, খেয়াল করেছি, কিন্তু পুরো প্রস্তুতিটা আমি বুঝি নাই যে আসলেই কে রিয়েলি শেয়ার করেছে। তো তোমরা যারা শেয়ার করেছিলে একটু আমাকে স্ক্রিনশট দিও হোয়াটসঅ্যাপে বা কোথাও, অথবা কালকে জানিও। পুরস্কার যেহেতু ঘোষণা করেছি অবশ্যই পুরস্কার দিয়ে দিব। ঠিক আছে স্যার, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো? বলিও, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলবে। কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত? আলহামদুলিল্লাহ। এখানে একটু আমি কিছু কথা বলেছি, ডেফিনেটলি তুমি যখন ইন্টারভিউ উঠবা এগুলো নিয়ে আবার একটু ব্যাখ্যা আছে 3-4 লাইন করে, সেটা পড়ে নিও। এখন এটা দিলে একটু বাড়তি হয়ে যায়, এই জন্য দিচ্ছি না, তবে তোমাদের জন্য যতটুকু দরকার সেটাতে কোনো অংশে কমতে থাকবে না। এবার হচ্ছে এমফেজ। তো আমার যেহেতু বোর্ডের নিচে চলে আসবে, আমি একটু এই জায়গাটা মুছে নিচ্ছি। যদি কারো লেখা না হয়ে থাকে তুমি পরবর্তীতে ভিডিও দেখেও কিন্তু বা ভিডিওকে দিকে টান দিয়েও কিন্তু লিখতে পারবা। আপাতত এখন টান দিও না, পরবর্তীতে এটা করে নিও, আমার একটু জায়গা লাগবে এখানে। আচ্ছা এবার দেখো এমফেজ, এই এমফেজটার মধ্যে বা মাইটোটিক ফেজকে আবার 2টা ভাগে ভাগ করা যায়। তাহলে আমি গল্পের ছলেই তোমাদেরকে বলছি, দেখো এটাকে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মেইন পরীক্ষা, থিওরিক্যাল পরীক্ষা, এখন যে পরীক্ষাগুলো দিচ্ছে, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্যারিওকাইনেসিস। তাহলে আমি কিন্তু আগে বলেছিলাম তোমাদেরকে বায়োলজির মধ্যে ক্যারিয়ন, ক্যারিয়ন মানে কি বলো? নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। আর পরে যে হয় হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যেটা সাইটোপ্লাজম ধরতে পারো, তাহলে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে, সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। তাহলে দেখি তো, দ্রুত উত্তর দাও তো, বিভাজনকে, বিভাজন, ডিভিশন বলি আমরা ঠিক আছে, কিন্তু বিভাজনকে বায়োলজির ভাষায় কি বলে? এই শব্দ থেকে দেখো তো বের করতে পারো কিনা। বিভাজনকে বায়োলজির ভাষায় কি বলে, অথবা এটা বলতে পারো বিভাজন প্রক্রিয়াকে বায়োলজির ভাষায় কি বলে? কমেন্ট করো, আমি দেখতেছি। এই ক্যারিওকাইনেসিসটাই তোমাদের পরীক্ষাতে এই অধ্যায়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে ক্যারিওকাইনেসিস। এখন থেকে সাজেশন দাগায় রাখো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গর্বের সাথে বলতেছি, তোমরা আমার গ্রুপে আছো, পেজে আছো, আমি দেখো 4 সেট প্রশ্ন দিছি, তোমরা এসএসসির প্রশ্নটা নাও, ক খ সহ মিলিয়ে দেখো 90% কমন ইনশাল্লাহ। আমি 5টা প্রশ্ন চিন্তা করে বলতেছি না, 8টা প্রশ্ন চিন্তা করে বলতেছি, ক খ সহ মিলিয়ে দেখো প্রায় 90% তোমরা কমন পাবা। তোমাদেরকে এখন থেকে আমি বলে দিচ্ছি যে তোমাদের এর চাইতেও বেশি কমন থাকবে ইনশাল্লাহ। তো এইটা আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্স বলবো না, আত্মবিশ্বাস, ওই আত্মবিশ্বাসটা তোমাদের মধ্যেও কাজে লাগাবো ইনশাল্লাহ। তাহলে এই অধ্যায়ে দেখো আমি পড়ানোর সময় বলে দিচ্ছি, অনেকে পরীক্ষার আগে সাজেশন খুঁজো, এই যে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে এইটা, ক্যারিওকাইনেসিস, নিউক্লিয়াসের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজন যেমন এসএসসি পরীক্ষা বা ইন্টার পরীক্ষা বলো, মেইন পরীক্ষাগুলো তো সাবজেক্ট ভিত্তিক হয় আলাদা আলাদা করে, প্র্যাকটিক্যাল তো দেখাচ্ছে একদিনে মাঝে মধ্যে 2টাও হয়। আমার সময় আমি একদিনে 2টা করে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিচ্ছি। এখন সিকিউ মানে থিওরিক্যাল পরীক্ষা একদিনে 2টা মানে 6 ঘন্টা, 6 ঘন্টা কিন্তু কেউ থাকবে না এরকম, হয়তো বা বিপদে পড়লে থাকবে, কিন্তু বেসিক্যালি এতক্ষণ ধৈর্য কষ্টকর হবে। তাহলে দেখো এই ক্যারিওকাইনেসিস আমাদের সাবজেক্টের মতো আবার 5টা ভাগে ভাগ করা যায়। ক্যারিওকাইনেসিসকে আমাদের সাবজেক্টের মতোই ক্যারিওকাইনেসিসটাকেও 5টা ভাগে ভাগ করা যায়। কি কি ভাগে ভাগ করা যায় দেখো, প্রথমে হচ্ছে প্রোফেজ, প্রথম নামটা হচ্ছে প্রোফেজ, মনে করো বাংলা ইংলিশ আমরা যেরকম সাবজেক্ট দিচ্ছি এরকম প্রোফেজ। নাম্বার 2 প্রোমেটাফেজ,
প্রোমেটাফেজ। নাম্বার থার্ড মেটাফেজ, মেটাফেজ। নাম্বার ফোর্থ অ্যানাফেজ এবং নাম্বার 5 হচ্ছে টেলোফেজ। টেলোফেজ। এখন এই নামগুলো কিন্তু সব স্টুডেন্টই জানবে। তোমাদের করণীয় যেটা হবে, আমি একটু দেখি এতটুকু লেখা, হ্যাঁ দেখা যাচ্ছে। তোমাদের করণীয় যেটা হবে, এই প্রোফেজের বাংলাগুলো জেনে রাখবা। প্রোফেজকে বাংলাতে বলে হচ্ছে প্রাক পর্যায়। প্রোফেজকে বাংলাতে বলে প্রাক পর্যায়। প্রোমেটাফেজকে বাংলাতে বলে প্রাক মধ্য পর্যায়। প্রাক মধ্য পর্যায়, প্রাক মধ্য পর্যায়। মেটাফেজকে তাহলে কি বলবে বলো বাংলাতে? মধ্য পর্যায়। বায়োলজির মধ্যে কিওয়ার্ডসকে কিভাবে বের করতে হয়, তাহলে তুমি অটোমেটিক পেলা। বায়োলজির মধ্যে প্রো মানে প্রাক, আদি। প্রো মানে কি? আদি, পূর্বে, আদি। ফেজ মানে পর্যায়। প্রো মানে আদি, মেটা মানে মধ্য, ফেজ মানে পর্যায়। প্রাক মধ্য পর্যায়, মেটাফেজ মধ্য পর্যায়। অ্যানাফেজ, এটা একটু কঠিন আছে। অ্যানাফেজের বাংলা হচ্ছে গতি পর্যায়। অ্যানাফেজের বাংলা হচ্ছে গতি পর্যায়। আর টেলোফেজের বাংলা টেল। মাছের ক্ষেত্রে দেখো টেল, লেজ। লেজ হচ্ছে কি? মাছের শেষ অংশ। এই জন্য টেলোফেজকে আমরা বলবো অন্ত পর্যায়। টেলোফেজকে আমরা বলবো অন্ত পর্যায়। সাইটোকাইনেসিসের মধ্যে কোনো ভাগ নাই। সাইটোকাইনেসিসের মধ্যে কোনো ভাগ নাই। কাইনেসিস, থ্যাংক ইউ। সাইটোকাইনেসিসের মধ্যে কোনো ভাগ। ইফতি আর কে বলেছে ইন্টারফেজ এর এইটা একটু বুঝালে। মানে তোমরা যেমন এই যে ক্লাস 9 থেকে 9, 10 টেস্টের পরে যেও প্রস্তুতি হচ্ছ এবং লাস্টের ওই এক মাস পরীক্ষা দেওয়ার জন্য তোমরা এখানে 24 মাস ধরে প্রস্তুত হচ্ছ বা 25 মাস ধরে প্রস্তুত হচ্ছ। তো এই প্রস্তুতিমূলক পর্যায়টাকে বলা হয় হচ্ছে ইন্টারফেজ। এটার মধ্যে আবার কিছু ভাগ আছে আলাদা আলাদা। তো তুমি আমাকে বলতে পারো তাহলে স্যার কোষচক্রের মোট সময়টা কত? মোট সময় 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে তোমার 22 থেকে 22.5 ঘন্টা হচ্ছে ইন্টারফেজ, আর 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে মাইটোটিক ফেজ বা বিভাজনরত দশা। 24 ঘন্টার মধ্যে তোমার 22 থেকে 22.5 ঘন্টা হচ্ছে ইন্টারফেজ, আর 1 থেকে 1.5 ঘন্টা হচ্ছে মাইটোটিক ফেজ বা বিভাজনরত দশা। নাবিলা চৌধুরী বুঝছো কিনা একটু জানাবা। আমি মোবাইল হাতে রাখছিলাম তো এই জন্য আমার কথাটা রিপিট হলো, একটু বুঝলা কিনা জানাও সবাই। দায়িত্ব যেহেতু নিয়েছি ওইভাবে করে পড়াবো, টেনশন করিও না। তোলা হয়েছে সবার? একসাথে তুলে নিতে পারবা। যারা সত্যিকার অর্থে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ছো তাদের উদ্দেশ্যে একটা বলবো, ফোনটাকে প্রস্থ বরাবর নিয়ে ফুল স্ক্রিনে লেখাগুলো দেখার চেষ্টা করো। জুমও করতে পারবা চাইলে, ফুল স্ক্রিনে দেখার চেষ্টা করো। যারা কোনো কারণে এখন পাচ্ছ না, পরে যদি কখনো দেখো, আমি ইউটিউবে ক্লাসগুলো আপলোড দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি একদিন পরে দিচ্ছি, তারপরেও আপলোড করে দিচ্ছি, ওখান থেকেও চাইলে দেখে নিতে পারবা। অথবা এখন তুমি ক্লাসটা বোঝার জন্য বসে বসে শুনো, পরে ইউটিউব থেকে নোটটা করে নিবা, তাও হবে। ইউটিউবে তখন কি করবা, সাউন্ড শোনার দরকার নেই, একটু পর টান দিবা, দেখবা এই লেখাগুলো সব স্পষ্ট থাকবে। ওকে, তাহলে এই হচ্ছে কোষচক্রের একটা বিষয়, কোষচক্র। এখন বলেছি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ধাপসমূহ বর্ণনা করো। তাহলে আমরা এখন ক্যারিওকাইনেসিসের ধাপগুলো তোমাদের সামনে চমৎকারভাবে তুলে ধরার চেষ্টা করতেছি। খুব মনোযোগ দিয়ে বুঝবা। মাইটোসিসের ক্যারিওকাইনেসিস, ফুল মনোযোগ দিও। এটাই এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট পড়া। সবাই একটু দেখো খেয়াল করে, আগে একটু বুঝে নাও, তারপরে আমি কথা বলতে পারবো। আর যারা অলরেডি আমার ক্লাস করে অভ্যস্ত তারা বুঝতেছো যে আমি কি আঁকতেছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কি স্যার? নিউক্লিয়াস। এটা একটা নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের সবার বাইরে কি থাকে বলো তো? নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন। নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন। নিউক্লিয়াসের ভেতরে যে তরলগুলো থাকে সেগুলোকে আমরা কি বলি বলো? নিউক্লিওপ্লাজম।
তো নিউক্লিওপ্লাজমের মধ্যে কি পানি নাই? অবশ্যই আছে, নিউক্লিওপ্লাজমের মধ্যে পানি আছে। এর মধ্যে একটা কি থাকে স্যার? আবার নিউক্লিওলাস। এর মধ্যে একটা কি থাকে? নিউক্লিওলাস। এবং এর চারপাশে থাকে হচ্ছে ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু মনে পড়ছে সবার? নিউক্লিয়াসের দ্বিতীয় অধ্যায়, নিউক্লিয়াসের গঠনটা পড়লে হবে। দ্বিতীয় অধ্যায় পেজ নাম্বার কততে আছে বলেন তো স্যার? 27, 28 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। তো এই নিউক্লিয়াসটা আমি কেন আবার আঁকলাম? কারণ আমি এখন পড়তেছি এই যে ভদ্রলোক নিউক্লিয়াস সাহেব, তার বিভাজন। আমি কি পড়তেছি? এই নিউক্লিয়াসের বিভাজন পড়তেছি, নিউক্লিয়াসের বিভাজন পড়তেছি। মনোযোগ দিও সবাই। তাহলে আমার নিউক্লিয়াসের মধ্যে যে উপাদানগুলো আমি পাচ্ছি সেগুলো প্রত্যেকটা দিয়ে কিন্তু আমি পয়েন্ট তৈরি করব। তোমার মুখস্থ ছাড়া তুমি কিভাবে কমপ্লিট করতে পারো সেটা আগে আমি তোমাকে দেখাবো। তাহলে আমরা এখন একটা ছক শিখব, যেই ছকে এই টপিক থেকে, ক্যারিওকাইনেসিস টপিক থেকে, মাইটোসিস টপিক থেকে যে কোনো প্রশ্ন আসুক, তোমরা যে কেউ এখান থেকে হুবহু নাম্বার পাওয়া বরাবর। এসএসসি লেভেলের যে কোনো গাইড, যে কোনো বইয়ের চাইতে বেস্ট অ্যান্সার হবে। এই জন্য আগে তোমাকে আমি একটু নিউক্লিয়াসটা বলে নিলাম। এবার এখন লিখিও না, এখন একটু বুঝে নাও সবাই, পরে লিখিও। আমরা দাগ দিব, আমি জানি না এত উপরে দেখা যাচ্ছে কিনা, একটু বাঁকা হবে যেহেতু হাত দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি স্কেল নাই। ওকে, তাহলে দাগ দিয়ে এই দেখো, একটা আমি এমনিতে ঘর রাখলাম, এখন আমি 5টা ঘর করব। নাম্বার 1, 2, 3, 4, 5। ক্লিয়ার স্যার? তাহলে প্রথম পয়েন্ট আমি দিচ্ছি, দেখো, সেটা হচ্ছে বিষয়। আমি কোন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি? প্রথমে আমি দিচ্ছি বিষয়। লেখা কি ক্লিয়ার আছে? হ্যাঁ, মাশাআল্লাহ ক্লিয়ার আছে। কেউ কি কোনো প্রশ্ন করেছো? হ্যাঁ রাইহান, ওয়ালাইকুম আসসালাম। সত্যি বলতে কি, আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে পার্সোনালি চিন্তা করি যে আমাদের ভুল কোনটা। হয়তোবা এই সাজেশনের বিষয়টা তোমাদের টেস্টের পরপরই তো দিয়ে ফেলতে পারতাম। সেটা দিলে হয়তো আমার যে স্টুডেন্টগুলো, ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট, এবং এক্ষেত্রে আমি কেন জানি মিলিয়ে দেখেছি যে আমি যে স্টুডেন্টগুলোকে হয়তো বা বকাবকি করতাম, যেমন আজকেও এই পেকুয়া থেকে আমার কোন একটা স্টুডেন্ট সবার প্রথমে কল দিয়েছে আমাকে সরাসরি, এবং কল দিয়ে বলছে স্যার আলহামদুলিল্লাহ, শুধু একটা এমসিকিউ নিয়ে সে আমার কাছে প্রশ্নটা তুলছে, বলছে স্যার তাহলে 24টা হবে। মানে ওইটা যদি 4টা রাইট হইতো তাহলে 25টা হইতো। এভারেজ স্টুডেন্ট 24-25, 24-25, এটা খুবই 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 ভালো বিষয়। এবং এইটা কিন্তু আমি অতি গর্বের সহিত বলতেছি। আমি মেডিকেল পরীক্ষার পরে, মেডিকেল পরীক্ষার প্রশ্নের পরে ক্লাস 10-এর যে ব্যাচের স্টুডেন্টরা আছে এবার, তাদেরকে প্রশ্নটা আমি ধরেছিলাম এবং তারা 30টার মধ্যে 18টা প্রশ্ন পাচ্ছে। একটা এসএসসি স্টুডেন্ট 18টা মেডিকেল প্রশ্ন পাচ্ছে। এটা হচ্ছে তার বায়োলজিতে সে ভেতর থেকে কতটুকু ইমপ্রুভ হচ্ছে, এটা তার প্রমাণ। এই ব্যাচে যারা আছো 9, 10, 10-এ যেহেতু সিলেবাসটা একটু কম, ওই রকম হয়তো বা বলা যাবে না, কিন্তু তোমাদের মধ্যে তোমাদের সাবজেক্ট ভিত্তিক 100% এফোর্ট হবে। শুধু ইনশাল্লাহ বলবা মন থেকে, আর পড়াশোনার এফোর্ট দিবা। তাহলে প্রথমটা আমরা লিখে ফেলি, এটা হচ্ছে প্রোফেজ। প্রথমটা প্রোফেজ, নাম্বার 2 প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ, নাম্বার 3 মেটাফেজ, নাম্বার 4 অ্যানাফেজ, এবং নাম্বার 5 হচ্ছে টেলোফেজ। টেলোফেজ আমি চিত্রটা পরে আঁকবো, ধরো চিত্র এঁকে আজকে ক্লাস শেষ করবো, এরকম যাতে হয়। তাহলে দেখো, প্রথম পয়েন্ট যেটা দিবা, আমার কথা মনোযোগ দিয়ে শুনিও। প্রথম 1 নাম্বার পয়েন্ট যেটা দিবা, একটা বেসিক কথা বলবা। পরীক্ষাতে কিন্তু পার্থক্য আকারে আসবে না, পরীক্ষাতে যে কোনো ধাপের বৈশিষ্ট্য আসবে, তুমি সেই প্যাটার্নে পড়লেই হবে। তাহলে প্রথম পয়েন্টটা দিবা কততম, কততম এবং কেমন পর্যায়, কততম এবং কেমন পর্যায়। আচ্ছা, তাহলে প্রোফেজটা হচ্ছে কি, দেখো দেখেই বুঝতে পারছো, বা আমরা নামের সিরিয়াল ভাবে লিখেছি। তাহলে প্রোফেজটা বলবা প্রথম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়। প্রথম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, প্রথম এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়।
প্রথম, এবং এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী, মানে এটাতে সময়টা বেশি যায়, স্থায়িত্বটা বেশি। সেকেন্ডটাতে কি লিখবা স্যার? সেকেন্ড দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী, দ্বিতীয় এবং স্বল্পস্থায়ী পর্যায়। 3 নাম্বারটাতে কি লিখবা স্যার? তৃতীয় এবং স্বল্পস্থায়ী। তাহলে এগুলো সবগুলো একই লিখবা, তৃতীয় এবং স্বল্পস্থায়ী, স্বল্পস্থায়ী। তারপরে দিবা চতুর্থ এবং স্বল্পস্থায়ী, চতুর্থ ও স্বল্পস্থায়ী। স্বল্পস্থায়ী এবং লাস্টটা দিবা পঞ্চম, বা সর্বশেষ লিখলেও হয়, পঞ্চম এবং সবচেয়ে স্বল্পস্থায়ী। তাহলে প্রথমটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং একদম শেষেরটা হচ্ছে সবচেয়ে ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী। একদম কম সময় লাগে হচ্ছে টেলোফেজে। আমি একটু দেখে নিই, তোমাদের লেখাগুলো মোটামুটি বোঝা যাচ্ছে, তবে ওই যে স্বল্পস্থায়ী লেখাগুলোতে কিছুটা প্রবলেম হচ্ছে। দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে দেখো। তাহলে আমি আরেকটা ফোনে যে দেখতেছি, মোটামুটি ঠিক আছে বলা যায়। ওকে, আমি আরেকটা ফোনে যে দেখতেছি। এবার নাম্বার 2, 2 নাম্বার আমি যাচ্ছি। দেখো, আমি কালার চেঞ্জ করলে তোমরা বুঝতে পারবা কোনটা কোন পয়েন্টের। নাম্বার 2, 2 নাম্বারটা হচ্ছে, এবার আমি চলে যাচ্ছি। তাহলে প্রথমে আমি একটু বেসিক, যে কারো একটা ভূমিকা দিতে হয় না, প্রথম পয়েন্ট, ওই ভূমিকাটা দিলাম। সেকেন্ড পয়েন্টে এবার কি দেখো, নিউক্লিয়াসের সবার বাইরে কি আছে বলো? নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন। তাহলে সেকেন্ড পয়েন্ট আমি দিচ্ছি নিউক্লিয়ার পর্দা। সেকেন্ড পয়েন্টটা দিচ্ছি নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন, নিউক্লিয়ার পর্দা। তো প্রোফেজে কি হয়? প্রোফেজে নিউক্লিয়ার পর্দা বিলুপ্তির সূচনা হয়। বিলুপ্তি তো সবাই বোঝো মনে হয়, মানে ক্ষয় হয়ে যাওয়া আর কি। বিলুপ্তির সূচনা হয়। প্রোফেজে নিউক্লিয়ার পর্দা বিলুপ্তির সূচনা হয়। প্রোমেটাফেজ, নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি চলমান থাকে। নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি চলমান থাকে। আমি প্রয়োজনে পয়েন্টটা এভাবে করি, নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি, বিলুপ্তি চলমান থাকে, ঠিক আছে। প্রোমেটাফেজে নিউক্লিয়ার পর্দা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়, সম্পূর্ণ বিলুপ্ত, সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। অ্যানাফেজে এই পয়েন্টটা স্কিপ করবা, ঠিক আছে। অ্যানাফেজে এই পয়েন্টে কোনো লাইন লিখবা না। টেলোফেজে দেখো, বিলুপ্ত একটা জিনিস হয়ে গেছে, তাহলে তার বিপরীত কি হবে বলো? পুনরায় আবির্ভাব হবে। পুনরায় আবির্ভাব হবে। পুনঃ আবির্ভাব, পুনঃ আবির্ভাব, পুনঃ আবির্ভাব। ক্লিয়ার সবাই? সেকেন্ড পয়েন্ট। এবার যাই নাম্বার 3। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার পর্দা বললাম, এবার হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিয়াসটা এক্সট্রা কিচ্ছু দরকার নাই। বিলুপ্তির সূচনা ডট ডট, বিলুপ্তি চলমান, সম্পূর্ণ বিলুপ্ত, কিচ্ছু বলবো না, পুনঃ আবির্ভাব। বলো এভাবে পড়লে সহজ না তোমাদের জন্য? মনে রাখাটা কিন্তু সহজ। অনেকে আছে 2-1টা পয়েন্ট পড়াই দিবে, চিত্র আঁকবে। চিত্র তো অবশ্যই আঁকবো, চিত্র আঁকার আগেই চিত্র আমি কিভাবে আঁকবো সেই বৈশিষ্ট্যগুলো এখানে লিখে ফেলতেছে। তাহলে বিলুপ্তির সূচনা, চলমান, সম্পূর্ণ বিলুপ্তি, ওই পয়েন্টে স্কিপ করে দিব। পুনঃ আবির্ভাব, পুনরায় নিউক্লিয়াসের আবির্ভাব ঘটবে। এবার 4 নম্বরে আমি যে পয়েন্টটা দিচ্ছি, একটু মনোযোগ দিও। এই পয়েন্টটা নিয়ে একটু মতভেদ আছে। আগের বইয়ে দেওয়া ছিল পানি নিয়ে কথা, নতুন বইয়ে বলছে পানির কোনো কিছু ঘটে না। কিন্তু আমরা যদি আরো ভালো করে গবেষণা করি, তাহলে এখানে ক্রোমোজোমের পানির মধ্যে একটা পরিবর্তন ঘটে। ক্রোমোজোমের, ধরো একটা পলিথিন আছে, এমনিতে আছে তোমার হাতের মুঠোয়। এখন এই পলিথিনটা যদি আমি পানি ভর্তি করি, তাহলে কি হাতের মুঠোয় আসবে? ডেফিনেটলি আসবে না। তাহলে ক্রোমোজোমের পানির বিষয়টা এখানে আছে। তোমাদের বই বলেছে পানি নিয়ে কথা নাই, কিন্তু পানির বিষয়টা আছে। এই জন্য লাইনটা আমি দাগ দিয়ে রাখলাম, তোমরাও লাইনটাকে তুলে রাখো। ডিপেন্ড করবে আমি কতটুকু পারি বা না পারি তার উপরে। পয়েন্টটা জেনে রাখো সবাই। তাহলে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে পানি। পানি বলতে এখানে নিউক্লিয়ার মানে ক্রোমোজোমের যে পানিটা আছে তরল, সেটাকে বোঝাচ্ছি।
তাহলে দেখো পানি প্রোফেজে কি হবে, জল, পানিকে জল বলা যেতে পারে, জল বিয়োজন। বিয়োজন মানে কি জানো, বাদ দেওয়া আর কি, মানে পানি কমতে শুরু করবে এক কথায়, জল বিয়োজন। এখানে কি বলো, জল বিয়োজন চলমান, এখানে জল সম্পূর্ণ বিয়োজন মানে সম্পূর্ণ বিলুপ্ত হবে, এই পয়েন্টটাও এখানে কিছু বলবো না। আর এখানে বলবো জল যোজন। জল যোজন, যোজন মানে কি বলো, যুক্ত হওয়া, জল যোজন, পুনরায় পানি চলে আসবে। তাহলে আমি বলেছি তোমাদেরকে যে এই 4 নাম্বার পয়েন্টটা, এটা নিয়ে একটু মতভেদ করে দিয়েছে আমাদের বইয়ের মধ্যে। আমি কথাটা কিন্তু বলে নোট করেছি, অনেক সময় পরে বলবে স্যার এমনি বলছিল বা এরকম কিছু, কথাটা বলে নোট করেছি। সম্পূর্ণ বাদ দিলেও এটা একটা এক ধরনের মানে কি বলা যায়, অবজ্ঞা করা হয়। আবার যদি একদম জোর দিয়ে বলি তাহলে দেখা যায় কেউ বলবে যে বইয়ের মধ্যে নাই, তখন আবার নেগেটিভ কিছু বলবে। এজন্য আমি তোমাদেরকে এটা আলাদাভাবে করে দিলাম, তোমরাও তোমাদের নোটের মধ্যে আলাদা এরকম ডট ডট দিয়ে রেখে দিবা। আচ্ছা দেখো 4টা পয়েন্ট হয়ে গেছে, সময় কতক্ষণ লাগতেছে, 4টা পয়েন্ট হয় নাই, 4 5 20টা পয়েন্ট হয়েছে, বাদ দিলাম এই 3টা, 17টা পয়েন্ট হয়েছে। 17টা পয়েন্ট তোমাদের শেখা ডান, 17টা বৈশিষ্ট্য শেখা হয়ে গেছে। 5 নম্বরে আসো। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, 5 নাম্বার পয়েন্টে যাই আমরা। 5 নাম্বার পয়েন্টে আমরা কি দিতে পারি দেখো, তাহলে নিউক্লিয়াসের গেছে এটা, এরপর হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়াসের 4 নাম্বার উপাদান কি, ক্রোমাটিন তন্তু বা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম নিয়ে আমি 2টা পয়েন্ট বলবো। প্রথমটা দেখো ক্রোমোজোমের আকার। প্রথম পয়েন্ট আমি বলবো যে এই কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের আকারটা কেমন থাকে, ক্রোমোজোমের আকার, ক্রোমোজোমের আকার। তো ক্রোমোজোমের আকারটা প্রোফেজ দশায় থাকে হচ্ছে একটু খাটো হতে শুরু করে আর কি। ক্রোমোজোমের আকারটা কি হতে শুরু করে, খাটো হতে শুরু করে, খাটো হতে শুরু, খাটো হতে শুরু। বেসিক্যালি এটা তখনও ক্রোমাটিন অবস্থাতেই থাকে, খাটো হতে শুরু করে। প্রোমেটাফেজে যে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়, মানে ডাবল ডাবল হয়। এখানে যে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে পরিণত হয়, ক্রোমাটিডে পরিণত হয়, ক্রোমাটিডে পরিণত হয়, ডাবল ডাবল লেয়ার হয়ে যায়। আমি চিত্র এঁকে বোঝাবো, টেনশন নাই। আর ক্রোমাটিড কি, এটা আবার গত দিন কিন্তু বেসিকে বলেছিলাম তোমাদেরকে গত ক্লাসে। মেটাফেজে যে কি হয়, মেটাফেজে যে ক্রোমোজোমগুলোর আকার হয় সবচেয়ে খাটো এবং মোটা, সবচেয়ে খাটো ও মোটা। এই দশায় ক্রোমোজোম এতটাই খাটো এবং মোটা হয় যে কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যাটা এই দশাতে গণনা করা যায়। তাহলে এবার কিন্তু এখান থেকে একটা, আজকেই পরীক্ষা হয়েছে বায়োলজি, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসছে 2025 ব্যাচে, এখান থেকে একটা এমসিকিউ আসছে। এজন্য মনোযোগ দিবা যে কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমকে সবচেয়ে খাটো এবং মোটা দেখায়, মেটাফেজ। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম সংখ্যা গণনা করা যায়, মেটাফেজ। ঠিক আছে, এগুলো এদের আসছিল, মানে মেটাকাইনেসিস কোথায় ঘটে, বিভাজনটা কোথায় শুরু হয়, এখানে ওইটা আমি পরে এক্সট্রা তথ্যে লিখে দিব। অ্যানাফেজ দশায় হচ্ছে ক্রোমোজোমগুলোর আকার হয়ে যায় ইংরেজি বর্ণমালা ভি এল জে আই, ইংলিশ বর্ণমালা ভি এল জে আই এর মতো হয়ে যায়। যেখানে ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক, এল কে বলা হয় সাব মেটাসেন্ট্রিক, জে কে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক এবং আই কে বলা হয় টেলোসেন্ট্রিক। আমি আবারও চিত্রের মধ্যে দেখাবো, টেনশন করিও না। আচ্ছা, তাহলে এখানে ইংরেজি বর্ণমালা ভি এল জি আই এর মতো ক্রোমোজোমগুলোকে দেখতে মনে হয়। আর টেলোফেজে যে ক্রোমোজোমগুলো আবারও ক্রোমাটিনে পরিণত হয়, ক্রোমোজোমগুলো আবারও ক্রোমাটিনে পরিণত হয়, তার মানে সুতার মতো হয়ে যায়, ক্রোমাটিনে পরিণত হয়। স্যার বুঝছেন কিনা একটু করে কমেন্ট করবেন, হ্যাঁ 6 নাম্বার লেখার মধ্যে সবাই একটু কমেন্ট করিয়েন। তাহলে এবার আমরা 6 নাম্বারে চলে যাচ্ছি। নাম্বার 6, নাম্বার 6 হচ্ছে ক্রোমোজোমের অবস্থান, ক্রোমোজোমের অবস্থান। 6 নাম্বার হচ্ছে ক্রোমোজোমের অবস্থান। আচ্ছা, ক্রোমোজোমের অবস্থান দেখো, প্রোফেজে ক্রোমোজোমগুলো কোথায় থাকে, প্রোফেজে ক্রোমোজোমগুলো থাকে হচ্ছে কিসের কাছে কাছে, নিউক্লিয়াসের কাছে কাছে। হ্যাঁ, এখানে তো নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি, তো ওই নিউক্লিয়াসের কাছাকাছি বা কেন্দ্রের কাছে, এভাবে লিখতে পারো, কোষের কেন্দ্রের কাছাকাছি কুণ্ডলিত হয়ে থাকে, কেন্দ্রের কাছাকাছি কুণ্ডলিত, কুণ্ডলিত হয়ে থাকে। প্রোমেটাফেজে যে
কতগুলো ক্রোমোজোম দেখা যাচ্ছে স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে। স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু প্রথম ক্লাসে বলেছিলাম কিন্তু স্পিন্ডল তন্তু, তাহলে স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে। তো যে ক্রোমোজোম স্পিন্ডল তন্তুর সাথে লেগে থাকে তখন ওই স্পিন্ডল তন্তুটাকে আমরা বলবো ট্রাকশন ফাইবার। মানে সবাই তো বলো আকর্ষণকে কি বলি আমরা? অ্যাট্রাকশন। ওখান থেকে ট্রাকশন ফাইবার, ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু, তিনটা নাম আছে। ট্রাকশন ফাইবার, ক্রোমোজোমাল তন্তু বা আকর্ষণ তন্তু। তারা যদি প্রশ্ন করে যে মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের কোন দশায় বা মাইটোসিসের কোন দশায় ট্রাকশন ফাইবার দেখা যায়, তাহলে কি আনসার হবে বলো তো? প্রো মেটাফেজ। প্রো মেটাফেজ। এবার আসো মেটাফেজ। মেটাফেজে ক্রোমোজোমগুলো মধ্যবর্তী অঞ্চল, যেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটরে থাকে। বিষুবীয় অঞ্চল বা ইকুয়েটর, ইকুয়েটরে থাকে। অনেকে আবার নিরক্ষীয় অঞ্চলে বলে, সেটাও হবে। ইকুয়েটরে, বিষুবীয় অঞ্চলে বা নিরক্ষীয় অঞ্চলে থাকে। চিত্র আঁকার সময় এই কথাগুলো একটু মাথায় রাখবা। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো কেমন থাকে? গতিশীল থাকে। কোন দিকে থাকে? মেরুমুখী গতিশীল থাকে। লিখবো মেরুমুখী, মেরুমুখী গতিশীল থাকে। মেরুর দিকে গতিশীল থাকে, মেরুমুখী। যারা 9 আছো হয়তো বা কিছু শব্দে প্রবলেম হতে পারে, স্যার মেরুমুখী, মেরু কি? চিত্র আঁকলে ক্লিয়ার হবা, এখনই নার্ভাস হও না। টেলোফেজ, টেলোফেজে যেটা হয় সেটা হচ্ছে, দেখো টেলোফেজে যে আবার তারা যেহেতু ক্রোমাটিনে পরিণত হয় এবং ক্রোমাটিনগুলো নিউক্লিয়াসের চারপাশে ছড়িয়ে থাকে, তারপর এটা আমরা বলবো নিউক্লিয়াসের চারপাশে ছড়িয়ে থাকে। নিউক্লিয়াসের চারপাশে ছড়িয়ে থাকে। নিউক্লিয়াসের চারপাশে ছড়িয়ে থাকে। লাইটে কি আজকে প্রবলেম হচ্ছে? আমি ওই পেছনের লাইট দিই নাই তো স্যার। লাইটে কি প্রবলেম হচ্ছে জানিও তো। লাইটে কি আজকে প্রবলেম হচ্ছে? আমি ওই পেছনের লাইট দিই নাই তো স্যার। লাইটে কি প্রবলেম? আমি এই ফোনে তো আর ছবি তুলে দেখাতে পারতেছি না। এটাতে দেখালে তোমরা বুঝতে পারতা যে আমি অনেক বড় একটা লাইট নিচ্ছি আর কি তোমাদের জন্য। এমনিতে পেছনে ওটা আরো দামি লাইট ছিল, কিন্তু ওটাতে যে বোর্ডে ছায়া পড়তো, দেখো আমি ওটা দিচ্ছি, এই দেখো। দেখছো ওইটার কালারটা একটু ভিন্ন হয়, কিন্তু ওই যে মাঝখানে একটা ছায়া পড়ে আছে, এমনি কালার সুন্দর হয়। ওটা একটু ওয়ার্ম লাইট তো কালার সুন্দর হয়। তারপরে এই পাশে একটা লাইট রাখছি তোমাদের জন্য, এখানে একটা রাখছি। হ্যাঁ, সমস্যা নাই, লাইটিং এ ইনশাল্লাহ প্রবলেম হবে না। ওকে, না আমি যে গল্প করি মানে একটা লেখার পরে এই সুযোগটা কেন দিই তোমাদেরকে আগে বলেছি যে এইটাতে তোমরা লিখে ফেলবা, নিজেরা সুন্দর করে লিখে ফেলবা। আচ্ছা 7 নাম্বার, এখন ধরো যে এখন তো আমি ফ্রি ক্লাস নিচ্ছি, যখন আমরা পেইডে চলে যাব তখন কিন্তু যে লেখাটা তোমরা যদি কেউ মিস্টেক করো, আমি ক্লাস শেষ করে ছবি তুলে তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আমাদের হবে সেখানে পোস্ট হয়ে যাবে। মানে প্রত্যেকটা লেকচারে আবার পোস্ট পাবা তোমরা আলাদা। আচ্ছা নাম্বার 7 নাম্বার একটা স্পেশাল পয়েন্ট, সেটা হচ্ছে স্পিন্ডল তন্তু। স্পিন্ডল তন্তু অথবা যন্ত্র। মানে কোন জায়গায় দেখো আমার শার্টটা হচ্ছে একটা যন্ত্র হয়ে গেছে, কিন্তু শার্টটা গেঞ্জিটা আর কি, গেঞ্জিটা কিন্তু প্রথমে অনেকগুলো সুতা দিয়ে তৈরি হচ্ছে। তো ওই সুতাগুলো হচ্ছে তন্তু। যখন কতগুলো সুতা একত্রিত একটা যন্ত্রের মতো গঠন তৈরি করে তখন সেটাকে আমরা যন্ত্র বলবো। তাহলে আগে তন্তু হয়, পরে যন্ত্র হয়। খেয়াল করো, প্রোফেজের শেষের দিকে স্পিন্ডল তন্তু, স্পিন্ডল আর লিখলাম না, স্পিন্ডল তন্তু গঠনের সূচনা হয়। প্রোফেজের শেষের দিকে স্পিন্ডল তন্তু গঠনের সূচনা হয়। স্পিন্ডল তন্তু গঠনের সূচনা হয়। স্পিন্ডল তন্তু গঠনের সূচনা হয়। প্রোমেটাফেজ, প্রোমেটাফেজে স্পিন্ডল তন্তু কিন্তু গঠন হয়ে যায় প্রোমেটাফেজে, কারণ আগেই বলেছি ওগুলো স্পিন্ডল তন্তুর গায়ে লেগে থাকে, তাহলে অবশ্যই গঠন হয়েছে বলে লেগে আছে। তাহলে স্পিন্ডল তন্তুর গঠন হয়, কিন্তু স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পন্ন হয়।
এখানে বলবা স্পিন্ডল যন্ত্রের গঠন শুরু হয়, সম্পন্ন না, স্পিন্ডল যন্ত্রের গঠন শুরু হয়, স্পিন্ডল যন্ত্রের গঠন শুরু হয়। মেটাফেজে কি বলবা? স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পন্ন হয়, স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পন্ন। সম্পন্ন এখানে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের মধ্যে বিকর্ষণ দেখা যায়, যন্ত্রের বিকর্ষণ দেখা যায়, বিকর্ষণ টানাটানি করে দুই দিক। আর এখানে হচ্ছে স্পিন্ডল তন্তুর বিলুপ্ত হয়ে যায়, স্পিন্ডল তন্তুর বিলুপ্তি বা বিলুপ্ত, স্পিন্ডল তন্তুর বিলুপ্তি হয়ে যায়। এখানে শুধু 3টা পয়েন্ট স্কিপ করেছি, মানে ওটার কোনো বিপরীত পয়েন্ট নাই। তুমি চিন্তা করে দেখো, আমরা অলরেডি 5 7 35, 3টা বাদ দিলে 32 বৈশিষ্ট্য শিখাদান, 32টা বৈশিষ্ট্য আমাদের শেখাদান, 32টা বৈশিষ্ট্য আমাদের শেখাদান। এটা আসবে, এটা আসবে, যেটাই আসুক 7টা করে পয়েন্ট লিখে দিতে পারতেছো, যেটাই আসুক 7টা করে পয়েন্ট লিখে দিতে পারছো তোমরা। আচ্ছা, কথাগুলো নিশ্চয় মনে আছে। আমি এবার তোমাদেরকে উপরে চিত্রগুলো একটু দেখাই দিই, কষ্ট করে চিত্র দেখাই দিই। যদি বলো স্যার আর কোনো পয়েন্ট নাই, হ্যাঁ আমি পয়েন্ট দিতে পারবো, আর অনেক পয়েন্ট আছে, তবে ওইভাবে মানে প্রত্যেকটার ক্ষেত্রে কমন কমন পয়েন্ট দিয়ে মিলবে একটু কম, কিছু ব্যতিক্রম পয়েন্ট আছে। তো তোমরা এরপরে চিত্র আঁকবা না, তোমরা চিত্র আঁকবা পরে বা অন্য পেজে চিত্র আঁকবা। তোমরা 7-এর পরে 8 নাম্বার পয়েন্ট যেটা দিবা সেটা হচ্ছে অতিরিক্ত তথ্য। তোমরা 8 নাম্বার পয়েন্টে অতিরিক্ত তথ্য লাইনটা লিখে রাখবা, ওই দিকে আমি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিব, যার বাইরে কোনো প্রশ্নই আসবে না। এগুলোর মধ্যেই চলে আসছে, সবগুলো হয়ে গেছে বলা যায়, ওটা আমি তাও একটু বাড়তি করে দিব, যার বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওটা একটু পরেই দিই, আগে আমরা চিত্রগুলো আঁকি। দেখো, তাহলে চিত্র আঁকলে প্রথমে আমাদের প্রোফেজ বা এই চিত্রটা যদি না কিয়েও আমি তোমাদেরকে তোমাদের বই বা ইন্টারের বই দেখাই, অথবা ধরো ট্যাব থেকেও দেখাতে পারছি, যাই হোক বইটাই দেখাই আপাতত। বই 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 কোথায়, বইটা নিয়ে আসি। ইন্ডিয়ান বইও আছে অবশ্য, প্রথম পত্র। আচ্ছা, একটা রাইটারের বই দেখালে হবে, ভারতীয় বইও আছে। মানে এই পড়াটা সেম পড়া, বুঝছো? এটা এসএসসি ইন্টার বলে কিছু না, এই প্রশ্নের অ্যান্সার গুলো প্রায় সেম সেম, ইন্টার একটু বেশি দেওয়া আছে, এসএসসি একটু কম দেওয়া আছে, এটাই। কিন্তু এখানে কোনো ঝামেলা নাই তোমাদের। আচ্ছা, আমি তোমাদেরকে ক্যামেরার পেছনে যে একটা একটা করে চিত্র আগে একটু দেখাইনি তোমাদেরকে, ক্যামেরার পেছনে যে একটা একটা করে চিত্র দেখাচ্ছি, মনোযোগ দিও সবাই। এই দেখো, এটা হচ্ছে প্রোফেজ, এটা হচ্ছে প্রোফেজ, এবং চিত্রে কিন্তু একটা উদ্ভিদ কোষকে দেখানো হয়েছে, কারণ তার 2টা লেয়ার আছে, বাইরেরটা হচ্ছে কোষ প্রাচীর, ভেতরেরটা হচ্ছে কোষ ঝিল্লি। দেখো প্রোফেজের মধ্যে ভালো করে চিত্রের দিকে খেয়াল করো, নিউক্লিয়ার মেমব্রেনটা যে ডট ডট করে আঁকা হয়েছে, মানে বিলুপ্তির সূচনা হচ্ছে, এটা কি বুঝতে পেরেছো সবাই? নিউক্লিয়ার মেমব্রেনটা যে বিলুপ্তির সূচনা হয়েছে, সবাই বুঝছো কিনা জানাবা। তারপরে দেখো যে প্রোফেজের মধ্যে এই যে ক্রোমোজোমগুলো একটু মাঝখানে মাঝখানে আছে, পাশের দিকে কিন্তু কম আছে। তারপর নিউক্লিয়াসটাও একটু, এখানে যদিও গাঢ় বোঝা যাচ্ছে, নিউক্লিয়াসটাও কিন্তু একটু হালকা হবে, একটু হালকা হবে, ঠিক আছে? এই হচ্ছে প্রোফেজ। আগে একবার দেখো, প্রয়োজন আমার চিত্র আঁকতে হলে আমি আঁকবো, সমস্যা নাই। আচ্ছা, একবার হলো, এবার সেকেন্ডটাতে যাও, প্রো মেটাফেজ। প্রো মেটাফেজে কি হচ্ছে দেখো, এই দেখো প্রো মেটাফেজ, দেখছো প্রো মেটাফেজের মধ্যে যে ভেতরে ডট ডট করে আছে, তখনও কিন্তু লুপ্তপ্রায় নিউক্লিয়াস, লুপ্তপ্রায় নিউক্লিওলাস দুটাই আছে, মেমব্রেনটা একটু লুপ্ত হয়ে যাচ্ছে। ক্রোমোজোম গুলো দেখেছো, তন্তুর মতো একটা গঠন তৈরি হয়েছে, যেটাকে স্পিন্ডল তন্তু বলছে। এখানে যন্ত্র লিখেছে, কিন্তু যন্ত্রের গঠন কিন্তু হয় না, আর ওই ক্রোমোজোম গুলোই স্পিন্ডল তন্তুর গায়ে এভাবে লেগে থাকে। ক্লিয়ার হয়েছে? এখানে সেকেন্ডটা প্রো মেটাফেজের চিত্র দেখো, প্রো মেটাফেজ। এরপরে 3 নম্বরে যাও, মেটাফেজ। মেটাফেজে দেখছো এবার যন্ত্রটা কমপ্লিট হয়েছে, তুমি দেখো এখানে একটু অসম্পূর্ণ টাইপের, কিন্তু এখানে দেখো একদম কমপ্লিট। তাহলে স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পন্ন হয়, ওই যে ট্রাকশন ফাইবার গুলো দেখাচ্ছে ওখানে, এবং ক্রোমোজোম গুলো দেখো সবগুলো মাঝখানে চলে আসছে, ক্রোমোজোম গুলো সবগুলো মাঝখানে চলে আসছে। তাহলে এটা হচ্ছে মেটাফেজ।
অ্যানাফেজে যে দেখো, অ্যানাফেজে কি হচ্ছে, অ্যানাফেজে এই দেখো, অ্যানাফেজ দশায় যে দেখো এই যে ক্রোমোজোম গুলো কোথায় যাচ্ছে দেখেছো, ক্রোমোজোম গুলো দুই দিকের কোনায় কোনায় যেতে চাচ্ছে, দুই প্রান্তের কোনায়, এটাকে বলে মেরুমুখী চলন। এবং এই অবস্থায় এক একটা ক্রোমোজোমকে দেখতে এক এক রকম মনে হয়। আমি আঙ্গুল ব্যবহার করছি, খেয়াল করো, এই দেখো, এই যে এইটার ক্ষেত্রে দেখো এটা দেখতে ইংরেজি বর্ণমালা ভি এর মতো, ঠিক আছে, পাশেরটা দেখো এটা এল এর মতো, এই পাশেরটা দেখো এটা জে এর মতো, ঠিক আছে, আই এখানে দেয় নাই তেমন একটা, ভি এল জে আই। এবং এই যে লেখাতেও এখানে দেখো, তুমি ইন্টারের লেখাগুলো দেখতে পাচ্ছ যে চলনশীল অবস্থায় প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ভি এল জে আই, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক আকৃতির দেখায়। ক্লিয়ার? সবার লাস্টে দেখো টেলোফেজ। টেলোফেজে যে কেমন হচ্ছে দেখো, নতুন দুইটা নিউক্লিয়াস তৈরি হলো এবং নিউক্লিয়াসের ভেতরে দেখো নিউক্লিওলাসটাও সুগঠিত, আর মাঝখান দিয়ে এই যে ক্রোমাটিন তন্তুগুলো একদম সুতার মতো হয়ে আছে। এখানে কিন্তু সুতার মতো ছিল না, এখানে দেখো মোটা মোটা ছিল, কিন্তু এখানে কেমন হয়ে গেছে, সুতার মতো হয়ে গেছে। কাজেই এই কথাগুলোকে আমি বইয়ের ভিত্তিতেও পড়াইতে পারতাম, তোমাদেরকে ট্যাবে আমি অনলাইন সিস্টেম অন্য একটা সিস্টেমেও ক্লাস নিতে পারতাম, কিন্তু সবচেয়ে সুন্দর হচ্ছে তুমি নিজে চিত্র এঁকে এঁকে এটা যদি বুঝতে পারো, আল্লাহর রহমতে খুবই খুবই ভালো হবে। তাহলে আমি তোমাদেরকে দেখো পয়েন্টগুলো কিরকম। তোমরা যখন চিত্র আঁকবা প্রথমে চার কোণা করেই করতে পারো, বরাবর সমস্যা নাই। এরকম একটা চার কোণা ঘর করে নিবা প্রথমে, ধরো একটু রাউন্ড শেপ করলে সুন্দর লাগে, যাই হোক চার কোণা করলেও সমস্যা হবে না, যতটুকু সুন্দর করা যায়। যেহেতু আমি খালি হাতে আঁকছি, স্কেল থাকলে সোজা হইতো লাইনগুলো। এইভাবে দাগ দিবা ডাবল ডাবল। তাহলে বাইরেরটা হচ্ছে কোষ ঝিল্লি, ভেতরেরটা কি স্যার বলেন, বাইরেরটা কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, ভেতরেরটা কোষ ঝিল্লি। আচ্ছা, তাহলে প্রোফেজে কি হচ্ছে, নিউক্লিয়াসটা আছে ভেতরে, নিউক্লিয়াসটা আছে, ডট ডট করে আঁকবা, কারণ আমি বলেছিলাম প্রোফেজের শেষের দিকে নিউক্লিয়াসের বিলুপ্তির সূচনা হয়, বিলুপ্তির। অথবা আমরা এরকমও করতে পারি, যদি সত্যি বলি তোমাদেরকে রিয়েল চিত্র, এভাবে আমরা আঁকলাম, তুমি আঁকলা খাতায়, আঁকার পরে রাবার দিয়ে কিছু জায়গার উপরে হালকা হালকা করে ঘষবা, মানে বুঝবা যে আছে কিন্তু যাচ্ছে যাচ্ছে অবস্থা এরকম, ঠিক আছে। নিউক্লিয়াস, ভেতরে নিউক্লিয়াস, সেটাকেও রাখবা এক জায়গায় দিলা সুন্দর করে, এবং এটার উপর দিয়ে একটু রাবার দিয়ে হালকা বুলাই নিবা, মানে নিউক্লিয়াসটাও বিলুপ্তির সূচনা হচ্ছে। এবং তার যে ক্রোমোজোম গুলোকে আঁকবা, ক্রোমাটিন যদিও থাকে, এগুলোকে তুমি এরকম মাঝখানে মাঝখানে রাখার চেষ্টা করবা, মাঝখানে, এগুলোকে এরকম মাঝখানে, খুব একটা সাইডে নিয়ে যাবা না, বাস। প্রোফেজের চিত্র ডান। প্রো মেটাফেজে এসে কি হবে দেখো, চারটা দাগাত দিলাম না, তোমাদেরকে এমনিতে বুঝাচ্ছি। প্রো মেটাফেজে এসে এখানে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও, নিয়ে এরকম করে রাউন্ড শেপ দাও। রাউন্ড শেপ বলতে পারো, রাউন্ড তো না, এটা আসলে লেন্স আকৃতির বলে এটাকে। তাহলে এভাবে করে তুমি লেন্স আকৃতির করে ফেলো, এটাকে এভাবে করে লেন্স আকৃতির করে ফেলো। 2 3, এরকম করে তুমি কতগুলো দিবা আর কি, সমস্যা নাই, 4। তাহলে এগুলো হচ্ছে স্পিন্ডল, এগুলো হচ্ছে কি স্যার, এগুলো না তরমুজ না, মিষ্টি কুমড়া না, হ্যাঁ, এগুলো হচ্ছে স্পিন্ডল তন্তু। এবং এই তন্তুগুলোর গায়ে কিছু কিছু জায়গায় তুমি এরকম করে ক্রোমোজোম গুলোকে ডাবল করে, এখানে কিন্তু সিঙ্গেল সুতার মতো ছিল, কিন্তু এখানে তুমি যে এইরকম, আমি আরো একটু সুন্দর করে বোঝাই, যে এই টাইপের করে এখানে এখানে লাগাই দাও, ওপরে নিচে বিভিন্ন জায়গায় লাগাবা, মাঝখানে কিন্তু না, সবগুলো এখানে। তো দেখো ক্রোমোজোম গুলো যে এরকম ছিল, সেটা এখানে যে তন্তুর গায়ে লেগে যাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে, যে ধরো ওখানে একটা মেয়ে দাঁড়ায় আছে, ভালো লাগতেছে, এরকম করে যদি আমি লাফাই লাফাই যাই, তোমরা কমেন্ট কি করবা, এ দেখ রাফি স্যার নাচ করতেছে। তো আমি হাস্যকর ভাবেই বলছি, কিন্তু এখান থেকে একটা এমসিকিউ শিখে রাখো, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? সেটা হবে কি বলো, প্রো মেটাফেজ। প্রো মেটাফেজে ক্রোমোজোম গুলোকে একটু নাচ, মানে ওরা আন্দোলিত হয়, নড়াচড়া করে, তখন দেখতে মনে হয় যে ক্রোমোজোম মনে হয় নাচ করতেছে। তাহলে এই এমসিকিউটা মনে রাখবা। আরেকটা জিনিস মনে রাখবা, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে এর বাইরে সেন্ট্রিওল আসে, হ্যাঁ, এদিকে সেন্ট্রিওল আসে, এবং সেই সেন্ট্রিওল থেকে এক ধরনের রশ্মি বিচ্ছুরিত হয়, এরকম রশ্মি হয়, এ পাশে একটা এ পাশে একটা, এই রশ্মিগুলোকে বলা হয় অ্যাস্টার রে, এগুলোকে বলা হয় অ্যাস্টার রশ্মি বা অ্যাস্টার রে। তাহলে এটাও আসতে পারে যে প্রাণী কোষের ক্ষেত্রে কোষ বিভাজনের কোন দশায় অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়, কোন দশায় অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়।
তোমরা কোনো একদিন আমার ক্লাসের পরপরই যে কোনো গাইড হোক খুলে বসে পড়বা এমসিকিউ সলভ করতে, দেখবা আমি কোন সিঙ্গেল ওয়ার্ড তোমাদের মিস্টেক করছি, ইনশাল্লাহ একটাও হবে না। তাহলে এই তথ্যগুলো তোমাদের জন্য কিন্তু চমৎকার হবে। এরপরে দেখো মেটাফেজ, মেটাফেজে যে কি হচ্ছে, মেটাফেজে যে আবারও তুমি 2টা পয়েন্ট দিতে পারো, তবে এই ক্ষেত্রে সুন্দর হয় স্কেল দিয়ে যদি একটু ব্যালেন্স করা যায়, 4টা পয়েন্ট দিলে সুন্দর লাগবে, 4টা, 2টা না দিয়ে 4টা দিবা, এরকম 4টা মাঝখানে মাঝখানে করে। তাহলে এই এবার যন্ত্রের মতো গঠন তৈরি হচ্ছে, বুঝছো? দেখো আমারটা সোজা হয় না, এই জন্য একটু খারাপ লাগবে দেখতে। এরকম যন্ত্রের মতো গঠন বানাই ফেলবা একটা, এরকম যন্ত্র। তাহলে বুঝছো 2টার আকৃতি কেমন হবে, একটা চাইতে আরেকটা একটু সুচালো টাইপের হবে, এরকম যন্ত্রের মতো একটা আকৃতি বানাই ফেলবা। এবং এই যন্ত্রের এই মাঝখানে মাঝখানে তুমি এই ক্রোমোজোম গুলোকে দিবা, মাঝখানে মাঝখানে। এখানে আমি আরো একটা জিনিস বুঝাবো তোমাদেরকে, টেনশন নাই। এখানে এই মাঝখানে যে অঞ্চলটা আছে, যে মাঝখানে মাঝখানে এই অঞ্চলটা, এটাকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। 3টা নাম আছে, এটার নাম হচ্ছে একটা ইকুয়েটর, আর একটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল, আর একটা বলা যায় নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় বানান মনে হয় দীর্ঘইকার হইতো, যাই হোক, নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষ বানান দীর্ঘইকার, মেবি নিরক্ষীয় অঞ্চল, ঠিক আছে? এরকম। এখন এই দশায় ক্রোমোজোম গুলোকে আসলে কেমন লাগে, একদম সত্যিটা শুনবা। দেখো এই দশায় ক্রোমোজোম গুলোকে দেখতে বেসিক্যালি এরকম দেখায়, বুঝছো? এই যে এরকম 2টা ডাবল থাকলে এরকম দেখায়, এরকম। এবং এই দশার শেষের দিকে যে এই মাঝখানে একটা বিভাজন ঘটে, মাঝখান মানে কি বলেছে বলো, মেটা, আর বিভাজন মানে তোমরা নিজেরাই বের করেছো কিওয়ার্ডসে, কাইনেসিস। তাহলে কোষ বিভাজনের কোন দশায়, এবার যেটা আসছে, এবার এসএসসিতে যেটা আসছে, কোষ বিভাজনের কোন দশায় মেটাকাইনেসিস ঘটে। তার মানে যদি একদম সত্যি বলি, মনোযোগ দিও সবাই, যদি একদম রিয়েল কথা বলি, তো মাইটোসিসের এই মেটাফেজের শেষ দিকে এসে একটা কোষের মধ্যে ক্রোমোজোম থাকে। যদি আমাদের মানুষের কোষ বলি, তাহলে আমাদের ক্রোমোজোম হচ্ছে 46। কিন্তু মেটাফেজের শেষের দিকে যদি অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায়, তখন ক্রোমোজোমকে আমরা দেখতে পাবো হচ্ছে 46 + 46। কত হচ্ছে স্যার বলেন? 92, 92টা দেখতে পাবা। এবং এই 92টা তার পরের দশায় অ্যানাফেজে যে এই 92টা তখন অ্যানাফেজে যে তখন মনে করো এরা দৌড়াদৌড়ি শুরু করবে, মানে গতিশীল হয়ে পড়বে। অ্যানাফেজে যে এই জিনিসগুলো তখন গতিশীল হয়ে পড়বে। তখন ধরো কেউ এরকম ভি এর মতো করে এই দিকে যাবে, কেউ এল এর মতো করে আসবে, ঠিক আছে, উল্টা এল দিয়ে দিই, এল এর মতো করে যাবে, কেউ জে এর মতো করে যাবে, মানে এইরকম আয়ের মতো করে, এরকম করে তারা হয় এই কোণার দিকে আসতে চাইবে, মেরুর দিকে, অথবা এই মেরুর দিকে আসতে চাইবে। এই জন্য বলেছিলাম মেরুমুখী গতিশীল থাকে, মানে মেরুর দিকে সবাই আসতে চায়। এবং সবার শেষে যে কি হবে, এই মেরু থেকে একটা টান কাজ করবে, ওইটা থেকে একটা টান কাজ করবে। এই জন্য সবার শেষে যে এই টানের ফলে এই স্পিন্ডল তন্তুগুলো নাই হয়ে যাবে, এবং এইখান থেকে এগুলো যে মিলিত হয়ে এখানে একটা নিউক্লিয়াস তৈরি হবে, এখানে আর একটা নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস তৈরি হবে, বুঝছো? শেষের দিকে টেলোফেজের শেষে তখন ধরো যে ওই যে আমি আগে যেটা আঁকছিলাম, মাঝখানে তো রাখলাম না, এরকম একটা অবস্থা পাবো আমরা। এর শেষের দিকে যে আমরা এই প্যাটার্নে একটা অবস্থান পাবো, বাস। তাহলে আমি একটা প্রশ্ন করি, বলতো টেলোফেজের সাথে সাথেই হয়, যদিও বলেই দিলাম, টেলোফেজের পরেই, ঠিক পরেই কোন জিনিসটা শুরু হবে? সবার আগে যে কমেন্ট করতে পারবা, টেলোফেজের পরেই সবার আগে কি শুরু হবে, টেলোফেজের পরপরই কি শুরু হবে, বা টেলোফেজের সাথেই কি শুরু হবে? বলো, দ্রুত দ্রুত কমেন্ট করো, দেখি কে পারো। টেলোফেজের সাথেই কি শুরু হবে? বলো, দ্রুত দ্রুত কমেন্ট করো, দেখি কে পারো। জান্নাতুল নাইমা মিশমা, ক্লাস 10, তাই না? জান্নাতুল নাইমা মিশমা, ক্লাস 10, তাই না?
দেখো দেখো অ্যান্সার করো। টেলোফেজের পরপর কি হবে? প্রোফেজ কেন হবে স্যার? ছকে যাও, ছকে যাও। এই আমাদের ইরা নাই এখানে, ইকরা, তারপরে আফিফা, তাকোয়া, কই সবাই কই? ওরা মনে হয় নাই নাকি? মিওসিস কোথায়? মিওসিস কোথায়? মাইটোসিস। আজকের ক্লাসের শুরুতে যে ছক করাইছি সেটা দেখে বলো। ওই টেলোফেজের পরে আবার অ্যানাফেজ হয়। জায়েদ, মানে মোহাম্মদ বিন জায়েদ। ছকটা ছকটা দেখো, একটু আগে যে ছকটা করেছিলাম ওই ছকটা দেখো তোমাদের। হুম, একটু আগে একটা ছক করাইছি কোষ চক্রের, ছকটা দেখো, অ্যান্সার পারবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ সালমান, প্রথম অ্যান্সার, রাইট অ্যান্সার সালমান। সাইটোকাইনেসিস, টেলোফেজের পরপরই শুরু হবে সাইটোপ্লাজমের বিভাজন। যদিও সত্যিকার কথা টেলোফেজ এবং সাইটোকাইনেসিস একই সাথে শেষ হয়, তার মানে টেলোফেজের সাথে সাথেই সাইটোকাইনেসিস ঘটবে। একটু নর্মালি চিন্তা করো না, তোমাদের যারা এই যে পরীক্ষা দিচ্ছে ওদের পরীক্ষার পর কি শুরু হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষা। আমি সাইটোকাইনেসিসকে প্র্যাকটিক্যাল পরীক্ষা বললাম না? তাই টেলোফেজের পরপর কি শুরু হবে? প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে, সাইটোকাইনেসিস। টেলোফেজের সাথে সাথেই বলা যায় টেলোফেজ এবং সাইটোকাইনেসিস দুইটা একই সাথে সম্পন্ন হয়। অভিনন্দন সালমান, সবার আগে তুমি বলেছো। হ্যাঁ, কাইফা অফলাইনে কালকে নতুন বলতে ওই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিছু পার্ট আধা ঘন্টার মধ্যে বলবো নোটটা কমপ্লিট করানোর জন্য। এরপরে চতুর্থ অধ্যায় ধরবো, ওখানে চতুর্থটা আর একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, এরপর আমি চতুর্থ ধরবো। আচ্ছা, তো দেখো আমাদের কিন্তু মোটামুটি আমাদের জায়গা থেকে যথেষ্ট ভালো পড়া হয়েছে। শুধু এতটুকু বলি তোমাদেরকে, আমাদের জায়গা থেকে আমরা এখন যেটা পড়তেছি অসাধারণ পড়া হয়েছে, এটা নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো। তা আমি তোমাদেরকে একটু বসলাম নিচে, ক্যামেরাতে দেখতে পাচ্ছ না, আমি কিছু তথ্য দিয়ে দিই তোমাদেরকে, শুনে রাখো অথবা লিখে রাখতে পারো। সেটা হচ্ছে এই যে কোষের ইন্টারফেজের সময় যে নিউক্লিয়াসটা থাকে, এই নিউক্লিয়াসটাকে কিন্তু বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস। সবাই একটু লিখে রাখো, ইন্টারফেজ দশায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। কিছু এমসিকিউ টাইপের প্রশ্ন বলি তোমাদেরকে। ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। 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 তাহলে একটা সংজ্ঞা শিখে রাখলা, ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে। ঠিক আছে স্যার? আচ্ছা, এবার সেকেন্ডটা শুনি আমরা। সেকেন্ড যে তথ্যটা তোমাদেরকে দিব সেটা হচ্ছে সেকেন্ড তথ্য আমরা যেটা দিতে পারি, বলো কোষ বিভাজনের কোন দশায়, আমি মোবাইল দেখতেছি, কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কি শিখলা সেটা একটু দেখবো। কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়? কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় বলো, দ্রুত কে পারে? এখনো পাই নাই কমেন্ট, বলেছি কিন্তু। প্রো মেটাফেজ, থ্যাংক ইউ। ইয়াসিন আরাফাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলো কোষ বিভাজনের কোন দশায় অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়? পরের প্রশ্ন, কোষ বিভাজনের কোন দশায় অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়? কোষ বিভাজনের কোন দশায় অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়? প্রো মেটাফেজ, থ্যাংক ইউ। আচ্ছা, এর পরের প্রশ্ন যদি আমি করি তোমাদেরকে, যে মেটাকাইনেসিস, মেটাকাইনেসিস ঘটে কোন দশায়? মেটাকাইনেসিস ঘটে কোন দশায় বলো, মেটাকাইনেসিস ঘটে কোন দশায়? এই ইয়াসিন আরাফাত, প্রোফেজ কেন বললা? মেটাকাইনেসিস ঘটে কোন দশায়? মেটাকাইনেসিস দ্রুত বলো, দেখি কে পারো।
মেটাফেজ, থ্যাংক ইউ জান্নাতুল ফেরদাউস, সবার প্রথম অ্যান্সার মেটাফেজ। এখানে একটু কথা বলে রাখি তোমাদেরকে, ওই মেটাফেজ পয়েন্টের এক্সট্রা তথ্য, অতিরিক্ত তথ্য রাখতে বলছিলাম না তোমাদের, ওই তথ্যের মধ্যে লিখে রাখতে পারো যে এই যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়, এই খাটো এবং মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়াকে মেটাফেজে ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে বলা হয় কনডেনসেশন। কনডেনসেশন। ক্রোমোজোম খাটো এবং মোটা হওয়াকে বলা হচ্ছে কনডেনসেশন, মনে রাখবা এটা, কনডেনসেশন। আচ্ছা, তারপরে আমাদের অতিরিক্ত তথ্যের মধ্যে তোমাদেরকে আরো কিছু তথ্য দিই। বলো, কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলন শুরু করে? কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলন শুরু করে? কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলন শুরু করে? জান্নাতুল ফেরদাউস, যেটা বলছিলাম তুমি বলছো আবার বলতে, যে আমরা শুনলাম না একটু আগে, লিখলাম যে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো এবং মোটা হয়। তো এই খাটো এবং মোটা তো একটা সিস্টেমের মাধ্যমে হয়, পদ্ধতির মাধ্যমে হয়, এই পদ্ধতিটাকে বলা হয় কনডেনসেশন। ক্রোমোজোমের সবচেয়ে খাটো এবং মোটা হওয়ার যে পদ্ধতি সেটাকে বলা হয় কনডেনসেশন। হয়তোবা দেখতে অসুবিধা হচ্ছিল, কনডেনসেশন। অ্যানাফেজ, থ্যাংক ইউ অ্যানাফেজ, সবার প্রথমে অ্যানাফেজ বলেছে ইয়াসিন আরাফাত। ওকে, এরপরে আসি টেলোফেজ থেকে প্রশ্ন জিজ্ঞেস করি। টেলোফেজ থেকে প্রশ্ন জিজ্ঞেস করব না, আমি আবারও বলছি, এখন হয়তোবা তোমরা আসছো, সেটা হচ্ছে প্রথম দিন শেয়ার করেছিল এবং আমি তোমাদেরকে 170-50 বিজয়ীদেরকে উপহার দিব বলে বলেছি। এখন সবাই মনোযোগ দাও, আগে সবাই মোবাইলের কিবোর্ড, মানে তুমি অ্যান্সারটা করবা এটা নিয়াত করে ধরে থাকো। সবার প্রথমে যে বলবা, কালকে যদি দেখা হয় ক্লাসে 10 টাকা, 10 টাকা মানে আসলে কিছুই না, তারপরে 10 টাকা দিব, কথা দিচ্ছি। প্রথম প্রশ্নটা করতে হবে, প্রথম আমি প্রশ্ন করছি, সবার আগে উত্তর দিবা, যে সবার আগে, তোমরা নিজেরাও পারবা। সবাই রেডি? লাস্ট একটা প্রশ্ন করছি তোমাদের আজকের ক্লাসের। বলো তো, প্রোফেজের সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য কোন দশায় দেখা যায়? প্রোফেজের সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্য কোন দশায় দেখা যায়? প্রোফেজের সবচেয়ে বিপরীত বৈশিষ্ট্য কোন দশায় দেখা যায়? আমি আরেকটা ফোনে দেখতেছি, দ্রুত দেখি সবার আগে কে বলতে পারে। সবার আগে বলেছে মোহাম্মদ বিন জায়েদ, টেলোফেজ। থ্যাংক ইউ মোহাম্মদ বিন জায়েদ, কালকে দেখা হলে একটু দাঁড়াবা, আমাকে স্মরণ করে দিও তুমি আজকে 10 টাকা জয়ী হয়েছ, এবং আমি ইনশাল্লাহ আগামীকালকে তোমাকে পরিশোধ করবো, এটা না হলেও মনে রাখবা। তাহলে মোহাম্মদ বিন জায়েদ, ধন্যবাদ। এবার তুমি চিন্তা করো আমরা কি শিখলাম। তুমি যদি প্রোফেজকে ঠিক মতো পড়ো, তোমার টেলোফেজ কে পড়তে বলছে? প্রোফেজের যা আছে তার উল্টা উল্টা কথাগুলো বলে দিবা। তাহলে প্রোফেজের সম্পূর্ণ বিপরীত হচ্ছে টেলোফেজ। প্রোফেজে পানি কমতে শুরু করবে, টেলোফেজে পানি যুক্ত হবে। প্রোফেজে ক্রোমাটিন তন্তুগুলো খাটো হতে শুরু করবে, টেলোফেজে ক্রোমাটিন তন্তুগুলো লম্বা হয়ে যাবে। প্রোফেজে নিউক্লিয়ার পর্দা বিলুপ্তির সূচনা হবে, ওখানে নিউক্লিয়ার পর্দা পুনরায় আবির্ভাব ঘটবে। তাহলে সম্পূর্ণ প্রোফেজের সম্পূর্ণ বিপরীত হচ্ছে টেলোফেজ। এবং লাস্ট তথ্যটা মনে রাখবা বা লিখে রাখো খাতায়, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস একই সাথে সমাপ্ত হয়, একই সাথে শুরু হয় বলতেছি না, টেলোফেজ এবং সাইটোকাইনেসিস একই সাথে সমাপ্ত হয়। টেলোফেজ এবং সাইটোকাইনেসিস একই সাথে সমাপ্ত হয়। সবাই ভালো থাকো, অল্প অল্প পড়া, অল্প দিনে শিখে ফেলবা ইনশাল্লাহ। কালকে তো টেকোয়া থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, আমরা আবার পরশুদিন ক্লাস দেবো ইনশাল্লাহ। বৃহস্পতিবারে দেখা হবে সবার সাথে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।